নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 19শে ফেব্রুয়ারি অবশেষে সেই বহু প্রতীক্ষার পর মিড ক্যাপ এবং স্মল ক্যাপের অন্তর্গত বহু কোম্পানি আবার ফিরে এলো বা একটা স্বাস্থ্যকর একটা রিলিফ র্যালির মধ্যে দিয়ে গেল, এটুকু বলা যেতে পারে। তবে নিফটির অবস্থা তথৈবচই আছে, সেন্সেক্সের অবস্থাই অনুরূপ। মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আজকে যে র্যালিটা হয়েছে, এটা ফার্দার এগোবে কিনা সেটা তো সময় বলবে। তবে যে তীব্র আতঙ্ক এবং আশঙ্কার মধ্যে দিয়ে বিনিয়োগকারীরা যাচ্ছিলেন, সেখান থেকে নিঃসন্দেহে একটা টেম্পোরারি রিলিফ হলেও কিন্তু হয়েছে। যে স্টকসগুলো ক্রমাগত পতন দেখে চলছিল, হয়তোবা বহু এরকম স্টকস ছিল যেগুলো ক্রমাগত লোয়ার সার্কিট খেয়ে যাচ্ছিল, 52x লোর কাছাকাছি চলে যাচ্ছিল অথবা ছুঁয়ে যাচ্ছিল, সেই স্টকসগুলোর মধ্যে বহু স্টকস আজকেরও 52 সপ্তাহের নিম্নস্তর ছুঁয়েছিল, কিন্তু সেখান থেকে একটা রিবাউন্ড এসেছে, একটা রিট্রেস করেছে এই ধরনের স্টকসগুলো। আজকে সার্বিকভাবে মার্কেটে কি ঘটলো সেটা নিয়ে একটা আলোচনা ডেফিনেটলি করব। দেখুন, নিফটি গত আগের দিনের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে নিফটি 22,800 কে এখন আপাতত একটা সাপোর্ট হিসেবে ধরে নিয়েছে আজকের দিনের জন্য। এটা পঞ্চম পর, এই নিয়ে পরপর 5টা দিন 22,800 একটা সাপোর্ট হিসাবে কাজ করলো। নিফটি 22,800 কাছে গিয়ে, অর্থাৎ পতনের পর সেখান থেকে আবার রিট্রেস করলো এবং একসময় 23,000 ছাড়িয়ে ওপরে উঠে গেছিল। 23,000 আজকের দিনের জন্য হাই ছিল 23,049.95। নিফটির লো গিয়েছিল 22,814.85, অর্থাৎ একদিকে 22,800, অন্যদিকে 23,000। একদিকে 23,000 একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, অন্যদিকে 22,800 সেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। মাঝখানে যে এই 200 পয়েন্ট, এর মধ্যেই কিন্তু নিফটি এবং সেন্সেক্সের মুভমেন্ট হচ্ছে। কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপের ক্ষেত্রে সে কথাটা বলা চলে না। বুঝতেই পেরেছেন যে যে হারে কারেকশন এসেছিল বিভিন্ন স্টকে, সেখান থেকে আপাতত একটু রিলিফ এসেছে এবং আরেকটা মোর অর লেস একটা ভদ্রগোছের একটা প্রত্যাবর্তন হয়েছে, বিশেষ করে এফআইআইসদের, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ফেব্রুয়ারি মাসে গতকাল, অর্থাৎ 18ই যে ফেব্রুয়ারি যে ডেটা, সেখানে নেট কিন্তু তারা পারচেস করেছে। 18ই ফেব্রুয়ারি এফআইআইসরা নেট পারচেস করেছে 4,786.56 কোটি টাকা। এফআইআই ডিআইআই যারা রয়েছেন তারা তো পারচেস করছিলেনই। তার মানে মোট ফেব্রুয়ারি মাসের 18 তারিখের ডেটা অবধি, 19এর ডেটা এখনো পাইনি, 18 তারিখের ডেটা অবধি এফআইআইসরা এখনো অবধি 28,334.70 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। কিন্তু এটা ডেফিনেটলি একটা গুড সাইন হিসেবে ধরা যেতে পারে যে এফআইআইসদের নেট একটা পারচেস এসেছে 18ই ফেব্রুয়ারি। এইবার যে কারণে যে এতদিন তো আমরা পতনের আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে দিয়ে ডেফিনেটলি যাচ্ছিলাম, এইবার যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পারে, যেটা হচ্ছে যে এখান থেকে মার্কেটের পক্ষে কিভাবে ফিরে আসা সম্ভব। মার্কেটের পক্ষে ফিরে আসা সম্ভব ডেফিনেটলি হবে যখন নিফটি কোনো একটা রেঞ্জ থেকে বেরিয়ে আসবে। এই যে 22,800 থেকে 23,000 মধ্যে যে ক্রমাগত মুভমেন্ট হচ্ছে গত কয়েকদিন ধরে, হয় 23,000 ওপরে, যেটা বিশেষজ্ঞরা বলছেন যে 23,000-এর ওপর যদি অন্তত 1-2 দিন ক্লোজিং দেয়, সেক্ষেত্রে মার্কেট একটা কনফিডেন্স ফেরত পাবে। অথবা 22,800 যদি ভেঙে সেটা যদি নিচের দিকে নামে, সেক্ষেত্রে হয়তো বা কয়েকশো পয়েন্ট নিচে নামতে পারে, কিন্তু অন্তত মার্কেটের কাছে এটা একটা স্বস্তির কারণ হবে যে মার্কেটে একটা একমুখী মুভমেন্ট হচ্ছে। সেটা হয় ডাউনওয়ার্ডস মুভমেন্ট বা নতুবা সেটা একটা আপওয়ার্ড একটা মুভমেন্ট। দুটো মুভমেন্টেই অন্তত ট্রেডার্স, স্মল টার্ম ইনভেস্টার্স বা এমনকি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের একটা স্বস্তির কারণ হয়। এই কারণে তারা ডিরেকশনটা বুঝতে পারলে তারা হয় অপেক্ষা করেন কেনার জন্য, নতুবা তারা সেল করে দিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারে। এখন যে অবস্থা, সেখানে ট্রেডার্সরা কতখানি বেনিফিট করতে পারছেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে, কারণ এরকম ভোলেটিলিটি মার্কেট যখন ক্রমাগত একই দিনের মধ্যে এরকম উত্থান বা পতন দেখাতে থাকে, তখন ট্রেডার্সদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তাদের প্রফিটেবিলিটিটা ডেফিনেটলি খুব একটা যে
বেশি হবে এমন সম্ভাবনাটা কমে যায় ইউজুয়ালি। যখন মার্কেট ক্রমাগত পতন দেখবে তখন ট্রেডার্সদের সুবিধা, বা ক্রমাগত উত্থান দেখবে তখন ট্রেডার্সদের একটা সুবিধা তৈরি হয়। এইবার চলে আসি হচ্ছে যে এফআইআইসরা যদি ধরে নিই যে তারা কেনা শুরু করছেন, সেটা একটা গুড সাইন হবে মার্কেটের ফিরে আসার জন্য। কারণ এখন তো একটা ফোকাল পয়েন্ট হয়ে গেছে যে এফআইআইসরা কবে ফিরবে, এফআইআইসরা আদৌ ফিরবে কিনা, এ নিয়ে বহু চর্চা চলছে। বহু বিশেষজ্ঞর ধারণা যে এফআইআইসরা যে কন্টিনিউয়াস সেলিং করছেন তার মেজর অংশটা হয় আমেরিকাতে চলে যাচ্ছে, নতুবা চায়নাতে চলে যাচ্ছে, বা অন্যান্য ইমার্জিং মার্কেটসগুলোতে চলে যাচ্ছে। এবার সেই কারণ হিসাবে তারা দেখাচ্ছেন যে নিফটির পি কততে ট্রেড করছে, ট্রেলিং পি, এবং অন্যান্য ইমার্জিং মার্কেটস সেগুলো ভারতের নিফটির তুলনায় তাদের ট্রেলিং পি অনেকটাই কম। কিন্তু আমাদের বুঝতে হবে যে মেজর যে সেলিংটা সেটা কিন্তু নিফটিতে বা সেন্সেক্সে হচ্ছে না, সেই সেলিংটা আসছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে, যেখানে বহু এফআইআই বহু লক্ষাধিক কোটি টাকা বিনিয়োগ করে বসে রয়েছে। এর আগের দিনই আলোচনা করেছিলাম যে এফআইআইসদের প্রায় 1 লক্ষাধিক কোটি টাকার বিনিয়োগ রয়েছে ভারতীয় শেয়ার বাজারে, সেখানে প্রায় 3 থেকে 3.5% তারা বিক্রি করে দিয়ে চলে গেছেন, আনুমানিক 3.5 লক্ষ কোটি টাকার উপর তারা সেল করেছেন। সেটা একটা নামমাত্র সেলিং, কিছুই না বলা যেতে পারে। এবং এর সঙ্গে এটাও আলোচনা করেছিলাম যে এফআইআইস এই যে সেলিং চলছে তার মানে কিন্তু সেটা একমুখী সেলিং নয়, নেট সেল। অর্থাৎ এফআইআইসরা কিন্তু প্রত্যেকদিন দেখবেন যে তারা বিক্রিও করছেন, তারা একই সঙ্গে কিনেও চলেছেন। হ্যাঁ, কেনার যে এফআইআইসরা কিনছেন তার পরিমাণ যে এফআইআইসরা বিক্রি করছেন তার থেকে কম হওয়ার ফলে নেট সেলের পরিমাণটা বেশি, এবং তার ফলে আমাদের মনে হচ্ছে সমস্ত এফআইআইসরাই হয়তো বা আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে, যেটা ঘটনা মোটেই নয়। যেমন 18ই ফেব্রুয়ারি যেটা বললাম যে নেট পারচেস, সেটা নেট পারচেস হয়েছে 4,786 কোটি টাকার মতো, তার মধ্যে গ্রস সেল হয়েছে এই দিনও কিন্তু এফআইআইসরা 9,751 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছেন। কিন্তু এফআইআইসরা ওই একই দিনে 14,537 কোটি টাকার শেয়ার কিনেছেন, তার মানে তারা শেয়ার বেশি কিনেছেন। এবং প্রত্যেক দিন ফেব্রুয়ারির ডেটা বলুন, জানুয়ারির ডেটা বলুন, ডিসেম্বরের ডেটা বলুন, যখনই দেখবেন খেয়াল করে বুঝবেন যে এফআইআইসরা কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু কিনে থাকেন বিভিন্ন শেয়ার্সে। এফআইআইসরা বেশি বিক্রি করেছেন, তাই এই নেট সেলটা আমাদের চোখে পড়ছে। এবার যখন এফআইআইসরা বেশি পরিমাণ কিনতে আরম্ভ করবেন তখন ডেফিনেটলি আমাদের সেটা চোখে পড়বে নেট পারচেজের মাধ্যমে, যা এমনটি পড়েছে 18ই ফেব্রুয়ারি। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে এফআইআই এক্স্যাক্টলি ফিরে কবে আসবে, এটা সবার মনেই প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন রয়েছে। দেখুন, এটা ঘটনা এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে, এখনো তো মার্কেট একটা ভোলাটিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে। চাইনিজ মার্কেটগুলো হঠাৎ করে দারুণ প্রাধান্য পেয়েছে এই ডিপসিকের যে এআই অ্যাপ্লিকেশনটা রয়েছে। এই এআই অ্যাপ্লিকেশনটার ফলে হঠাৎ করে চাইনিজ মার্কেটের বিশেষত আইটি কোম্পানিজগুলোর প্রতি বিভিন্ন এফআইআইসরা আকৃষ্ট হচ্ছে। আলিবাবা এআই নিয়ে আসছে, অর্থাৎ যে চাইনিজ আইটি কোম্পানিজগুলো রয়েছে তার প্রতি বিভিন্ন দেশের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সগুলো তারা কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করছে। আবার আমেরিকান মার্কেটে যে তুমুল হইচই হয়েছিল, যে তুমুল উত্থান হচ্ছিল, এখনো এরকম নয় যে আমেরিকান মার্কেটে উৎসাহ কমে গেছে, কিন্তু আমেরিকান 10 ইয়ার বন্ড ইল্ড খেয়াল করে দেখুন, সেটা পতন ঘটেছে, যেটা ইজ আ গুড সাইন। 10 ইয়ার আমেরিকান বন্ড ইল্ড যখন পতন হচ্ছে তার মানে বুঝতে হবে যে মানুষজন এখন বন্ডের দিকে শিফট করছেন আমেরিকান মার্কেটে, বন্ড মার্কেটে। আমেরিকান ইকুইটি মার্কেটসে ডেফিনেটলি বিনিয়োগ চলছে, কিন্তু আমেরিকান বন্ড মার্কেটেও প্রতিও যে বিনিয়োগকারীরা আকর্ষিত হচ্ছেন সেটা বোঝা যাচ্ছে আমেরিকার যেটা 10 ইয়ার বন্ড ইল্ড সেটা কমে যাওয়া, এটা একটা গুড সাইন। 2 নম্বর গুড সাইন সেটা হচ্ছে ইউএস যে ইউএস ডলার ইন্ডেক্স যেটা রয়েছে, যেটা 6টা কারেন্সিকে ইনক্লুড করে মেজার করে যে বর্তমানে ইউএস কারেন্সি অন্যান্য কারেন্সিগুলোর তুলনায় কেমন অবস্থায় রয়েছে, সেখানেও সামান্য হলে কিছুটা পতন এসেছে, হুইচ এগেন ইজ এ গুড সাইন। ইউএস ডলার ইন্ডেক্সে পতন ঘটলে সেটা বিশ্ববাজারের জন্য মঙ্গল। ইউএস বন্ড ইল্ড এর যদি 10 ইয়ার বন্ড ইল্ডটা যদি পতন আসে সেটা বিশ্ববাজারের জন্য মঙ্গল, ভারতবর্ষের জন্য ডেফিনেটলি মঙ্গল তো বটেই। এবার চলে আসি হচ্ছে আজকের মিড ক্যাপে। আগের দিনে আলোচনা করছিলাম যে অনন্তকাল ধরে কোনো কোম্পানি বা কোনো শেয়ার মার্কেট কখনো পতনমুখী হতে পারে না। ঠিক একইভাবে সত্য, অনন্তকাল ধরে কোনো মার্কেট কেবলমাত্র উত্থান দেখে যাবে এমনটিও হয় না। আজকের যে মিড ক্যাপ আজকের কত, বিএসসি মিড ক্যাপ
1.3% উত্থান এসেছে। বিএসসি স্মল ক্যাপ যেটা লাগাতার গত 9-10 দিন ধরে পতন দেখে চলছিল, সেখানে আজকে 2.41% উত্থান এসেছে। বিএসসি ক্যাপিটাল গুডস ক্রমাগত সংশোধন দেখছিল, সেখানে 2.19% উত্থান এসেছে। এছাড়া মেটাল র্যালি করেছে 1.41%, হুইচ ইজ আ ভেরি গুড সাইন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর যেটা আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট তারা আমেরিকাতে টাংস্টেন এক্সপোর্ট করা বন্ধ করেছে। কেন? কারণ মাথায় রাখতে হবে বিশ্বের টাংস্টেন খুব অল্প পরিমাণ নিষ্কাশিত হয়, খুব কম পরিমাণ সেটা মাটি থেকে বের করা যায়, বা পরিমাণে খুব কম রয়েছে, ভীষণই কম রয়েছে। ভারতবর্ষে রাজস্থানের কয়েকটা মাইনে টাংস্টেন রয়েছে, সেটা খুব স্বল্প পরিমাণ, 80-90 টন সেখানে নিষ্কাশন করা সম্ভব। অন্যদিকে চীন গোটা বিশ্বে প্রায় 54,000 টন টাংস্টেন প্রত্যেক বছর তারা নিষ্কাশিত করার ক্ষমতা রাখে এবং করে দেখায়। আমেরিকা মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট ছিল এই টাংস্টেনের ওপর। আমেরিকার নিজের প্রোডাকশন খুব বেশি নয়। এই টাংস্টেনের ব্যবহারটা কি কারণে হয়? এই টাংস্টেনের ব্যবহারটা হয় কিন্তু ওয়েপন্সের, যেগুলো খুব হাই টেক ওয়েপন্সগুলো যেগুলো রয়েছে, যেগুলো খুব উন্নত মানের যে ডিফেন্স ইকুইপমেন্টসগুলো রয়েছে, সেগুলো তৈরি করার জন্য টাংস্টেন একটা অপরিহার্য একটা মেটাল বলা চলে। এই বাণিজ্য যুদ্ধের ফলে আমেরিকা আপাতত ভাবে কিন্তু মনে হচ্ছে লাভবান হচ্ছে, কিন্তু আখেরে এটা জেনারেল ইকোনমিক্স সাধারণ যে আমেরিকা ইন দ্য লং রান ভীষণ ডিফিকাল্টির মধ্যে পড়তে চলেছে, ভীষণ ডিফিকাল্টির মধ্যে দিয়ে পড়তে চলেছে। সেটা কোনো একদিন এপিসোডে আলোচনা করব। এবং আমেরিকান মার্কেট যখন খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, ইউজুয়ালি ভারতীয় মার্কেট কিন্তু বেনিফিট করে। আমেরিকান মার্কেট যখন রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, খেয়াল করে দেখবেন, তখন ভারতীয় মার্কেট সেখানে উত্থান চলছিল। এর আগে যতবারই আমেরিকাতে রিসেশনারি কন্ডিশন এসেছে, ভারতীয় শেয়ার মার্কেট ভালো করেছে। এইবার চলে আসি হচ্ছে যে এই যে বর্তমান অবস্থা রয়েছে, এই বর্তমান অবস্থার মধ্যে আজকে বিশেষ করে কোন স্টকসগুলো ফিরে এলো, অর্থাৎ উত্থান দেখলো, সর্বাধিক উত্থান দেখলো, সেগুলো নিয়ে সবকটা আলোচনা করা তো সম্ভব নয়। বহু স্টকস আজকে খুব দারুণ উত্থান দিয়েছে। এর মধ্যে নামি অনামি ছোট ছোট কোম্পানিজ, তাজ জিভিকে হোটেল আজকে 20% উত্থান, এক্সটি গ্লোবাল প্রায় 20% উত্থান, 19.97, নীতিরাজ ইঞ্জিনস 19.16% উত্থান। উল্লেখ্য যে তাজ জিভিকে হোটেলস আজকের 52 উইকস হাই পৌঁছে গেছে। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন কয়েকদিন ধরে তুমুল পতন দেখেছিল, ইনফ্যাক্ট টাটার বহু কোম্পানি আজকে 13.5%-এর উপর উত্থান দেখেছে। নেটওয়ার্ক টেকনোলজিস গত কয়েকদিন ধরে নিয়মিত হারে পতন দেখছিল, আজকে 10% উত্থান। এছাড়া রবীন্দ্র এনার্জি, জেন টেকনোলজিস এরা 10% উত্থান দেখেছে। অ্যাসোসিয়েটেড অ্যালকোহল, ইনফিবিম অ্যাভিনিউ 9%-এর উপর উত্থান। এইবার রেলটেল কর্পোরেশন, বহু রেলওয়েজ কোম্পানি আজকে ফিরে এসেছে। রেলটেল কর্পোরেশন 7.6% উত্থান। তাছাড়া লজিস্টিক্স কোম্পানির মধ্যে অল কার্গো লজিস্টিক্স 7.5%-এর উপর উত্থান। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া 7.5%। সুজলান এনার্জি, বহুদিন পর নাম শুনতে পাওয়া গেল সুজলান এনার্জি, আজকে প্রায় 7%-এর কাছাকাছি উত্থান। ইরকন ইন্টারন্যাশনাল প্রায় 6.64% উত্থান। র্যাডিকো খৈতান 6.64% উত্থান। দিলীপ বিল্ডকন 6.6% উত্থান। এছাড়া ওলেকট্রা গ্রেন্টে, নেলকো, কেফিন টেকনোলজিস, এরা প্রেসিশন ওয়্যার্স, জিন্দাল ড্রিলিং এরা আজকে ভালো উত্থান দেখেছে, প্রায় 6%-এর কাছাকাছি উত্থান। অন্যান্য স্টকস যেগুলো একটু উত্থান এসেছে, মিশ্র ধাতু নিগম, লিন্ডে ইন্ডিয়া, গোদরেজ অ্যাগ্রোভ্যাট, অ্যালাইড ডিজিটাল, টেক্সমাকো রেল, পরস ডিফেন্স, অর্থাৎ ডিফেন্স, রেলওয়ে স্টকসগুলো, শিপ বিল্ডিং স্টকসগুলো, এইগুলো কিন্তু আবার আজকে নিজের অবস্থায় ফিরে এসেছে বা কিছুটা রিট্রেস করেছে। ডিশম্যান কার্বোজ, ভিএসটি, আভান্তেল, 360 ওয়ান ওয়াম, জ্যোতি ল্যাবরেটরিজ, শ্যালে হোটেল, ওরিয়েন্ট প্রো সলিউশন, অ্যাকমি সোলার, E2E নেটওয়ার্কস, বেদান্ত ফ্যাশনস, কেপি এনার্জি এরা মোটামুটি 5-6%-এর মধ্যে আজকে উত্থান দেখেছে। এছাড়া কেপি আই গ্রিন এনার্জি, বহুদিন পর তার নাম শোনা গেল, প্রায় 5%-এর কাছে উত্থান। খেয়াল করে দেখুন আজকে যেটা বলছিলাম, যে সমস্ত ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো
তারপর কিছু কিছু স্মল ফিনান্স ব্যাংকস, রেলওয়ে স্টকস তারা ফিরে এসেছে। টপ আজকের পারফরমেন্স ছিল বিশেষ করে ফিউচার্স অ্যান্ড অপশনসের মধ্যে বিএসসি লিমিটেড, মানাপুরম ফিনান্স, আরবিএল ব্যাংক, এইচএফসিএল, এঞ্জেল ওয়ান, কেআই ইন্ডাস্ট্রিজ, জোম্যাটো আজকের ফিরে এসেছে 4 থেকে প্রায় 8.5% মধ্যে উত্থান। নেগেটিভ পারফরমেন্স মানে খারাপ পারফরমেন্স করেছে আজকে এরকম স্টকস আছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ আজকেরও প্রায় 7% উপর পতন, বেস্ট অ্যাগ্লোরাইভ 7.45% পতন, সেনকো গোল্ড এখানেও আজকের আমরা ক্রমাগত পতন দেখে চলেছি 5.82% পতন। এছাড়া পতন যেগুলো অন্যান্য স্টকসের মধ্যে এসেছে উল্লেখযোগ্য যদি বলা যেতে পারে তার মধ্যে রয়েছে সুমানি সেরামিক্স, পিটিসি ইন্ডিয়া 5% উপর পতন, কনকর্ড বায়োটেক 4.5%, ইপিএল এসএল প্রোপ্যাক আগে নাম ছিল এখন ইপিএল 4% উপর পতন, গোডফ্রে ফিলিপস প্রায় 3 দিনে 40% উত্থানের পর এই পতনটা স্বাভাবিক 4%-এর মতন। 52 উইকস হাই আজকে কয়েকটা কোম্পানি উঠেছে, ক্যামলিন ফাইন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, শ্রী সিমেন্টস, তাজ জিভিকে হোটেলস আগে বলেছিলাম, ইউনাইটেড ফসফরাস লিমিটেড। তবে 52 উইকস খুব স্বাভাবিকভাবে আজকে বহু স্টকস নিচে গিয়েছিল কারণ আজকে মার্কেট একটা পতন প্রথমেই দেখে ফেলেছিল। আর্থিস সারফ্যাক্টেন্স, অতুল অটো, ইউ স্মল ফিনান্স ব্যাংক, বাজাজ কনজিউমার্স, বাজাজ ইলেকট্রিক, ব্যাংকো, বিএমএল, ভেল, সেরা স্যানিটারি, ডেটা প্যাটার্নস, ড্রোন ডেস্টিনেশন, এভারেডি ইন্ডাস্ট্রিজ, ফিনিওটেক্স কেমিক্যালস, গোদরেজ কনজিউমার, গ্রাইন্ডওয়েল নর্টন, ইন্ডোপোরাক্স, কর্ণাটকা ব্যাংক, ওলা ইলেকট্রিক এরা আজকে 52 সপ্তাহে পতন দেখেছে। এছাড়া রুট মোবাইলস, সুলা ভাইনিয়ার্ডস, টানলা প্ল্যাটফর্ম যদিও সেখান থেকে 52 উইকস হাই ছিল একসময়, সেখান থেকে আজকের উত্থান দেখেছি বহু স্টকসে। তাছাড়া টিটিকে হেলথ কেয়ার, বরুণ বিভারেজেস, বেদান্ত ফ্যাশনস, এছাড়া জাইডাস লাইফ এরা আজকে মোটামুটি ফিরে এসেছে। আপাতত যেটা আমাদের দেখতে হবে যে আজকে যে মার্কেটে স্মল এবং মিড ক্যাপে যে কামব্যাকটা আমরা দেখলাম সেটা সাস্টেন করে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা বিনিয়োগকারীদের কনফিডেন্সের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হবে কিনা আমাদের দেখতে হবে। ইনফরমেশন টেকনোলজি স্টকসগুলো আজকে ডাউন ছিল এবং আজকের ডলার ইউনাইটেড স্টেটসের মানে যেটা ডলার রয়েছে সেটা ভারতীয় টাকার তুলনায় ওই একই লেভেলে গত কয়েকদিনে রয়েছে, স্টেবল রয়েছে, এটা আমাদের পক্ষে ভালো কথা। 86 টাকা 88 পয়সায় লাস্ট ট্রেড করছিল। সোনার দাম 86,238 টাকায় পৌঁছে গেছে, মাত্রাতিরিক্ত উত্থান চলছে এবং তার ফলে বহু বিশেষজ্ঞরা বলছেন, কালকে একজন মন্তব্য করেছিলেন যে এখন গোল্ড ইটিএফ গুলোর দিকে মানুষজন আকর্ষিত হচ্ছেন। সত্যি এটা ঘটনা। গোল্ড ইটিএফ আগে হয়তো বা তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু গত 1-2 বছর ধরে বিশেষ করে গোল্ড ইটিএফ এর প্রতি মানুষজন খেয়াল করে দেখা যাচ্ছে যে তারা আকর্ষিত হচ্ছেন। তার কারণ হচ্ছে তাদের একসঙ্গে 10 গ্রাম কিনতে হবে না, তারা এখন ইউনিট হিসাবে কিনতে পারছেন, সেটাকে ভাগ করে দেওয়া হচ্ছে মোটামুটি, তার ফলে তারা 1 ইউনিটও কিনতে পাচ্ছেন, হ্যাঁ 1 গ্রামও কিনতে পাচ্ছেন এবং এটা তাদের পক্ষে সুবিধাজনক। তার কম দামেও বিভিন্ন ইটিএফস গুলো সেগুলো কিন্তু তারা ট্রেড করছে, এটা তাদের জন্য ডেফিনেটলি একটা সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে ইচ্ছে করলে তারা যদি গোল্ডে ইনভেস্ট করেন বা করে থাকে তারা একটু একটু করে এই ধরনের গোল্ড ইটিএফ গুলো তারা পারচেস করছেন। তবে এটা ঘটনা যে স্টকসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে এখানে শেষ করব। যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। সোনার ক্ষেত্রে ওই একই কথা, আমার নিজস্ব কোনো বিনিয়োগ নেই গোল্ড ইটিএফে, আমার পরিবারের কোনো সদস্যের থাকলেও থাকতে পারে। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো স্টকের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে, এর ফান্ডামেন্টাল কোয়ালিটিস, এর কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা, ম্যাক্রো ইকোনমিক প্রভাব ভারতীয় শেয়ার বাজারে, এটাই করা হয় এবং বাঙালি ভাই বোনরা যাতে এখান থেকে বেনিফিট করতে পারেন, তারা শিখতে পারেন, এটাই কিন্তু উদ্দেশ্য। এখানে স্টকের ইনফ্লুয়েন্স, অ্যাডভাইস, রিকমেন্ডেশনের কোনো প্রশ্নই নেই। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় যে এই ধরনের এপিসোডস আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।